সবাইকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। ভিডিওটি হচ্ছে রসায়নের মূল ভিত্তি প্রাথমিক ধারণা। ভাইয়া সেই বিষয়গুলো তুমি যদি না জানো, তোমার যদি জানা না থাকে, তোমার কাছে রসায়ন কিন্তু কঠিন মনে হবে। রসায়ন শেখা তোমার কিন্তু সহজ হবে না ভাইয়া, কঠিন মনে হবে ভাইয়া। কিন্তু এই বিষয়গুলো যদি তোমার জানা থাকে ভাইয়া, রসায়ন একদম পানি পানি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ভাইয়া। তুমি যেটাই অধ্যায় করতে যাবা এই বিষয়গুলো, এই মূল ভিত্তিগুলো কিন্তু তোমাকে লাগবে ভাইয়া, অবশ্যই মাস্ট বি। এগুলো ছাড়া কিন্তু তুমি যেটাই অধ্যায় যাবা সেগুলোই কিন্তু লাগবে ভাইয়া, অবশ্যই এগুলো জানা লাগবে ভাইয়া। তো এই বিষয়গুলোকে আমি মোট 60টি টাইপে ভাগ করেছি ভাইয়া, ঠিক আছে। এই 60টি টাইপ যদি তোমার না জানা থাকে ভাইয়া, তোমার কাছে রসায়ন পারবা কিন্তু তোমার কাছে কঠিন মনে হবে। কিন্তু এই 60টা জিনিস যদি তোমার খুব ভালোভাবে জানা থাকে, তোমার কাছে রসায়ন একদম পানির থেকেও সহজ হয়ে যাবে ভাইয়া। তো ঠিক আছে, তো চলো দেখি 60টা জিনিস কি কি। তো এই 60টি জিনিসকে আমি 60টা টাইপে ভাগ করেছি। তো চলো ভাইয়া টাইপগুলো দেখি। টাইপ হচ্ছে মৌল 1, টাইপ 2 পারমাণবিক সংখ্যা অ্যান্ড পারমাণবিক ভর ভাইয়া, টাইপ 3 যোজনী তার সাথে ধাতু অধাতু ভাইয়া, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইয়া। টাইপ 4 হচ্ছে আয়ন। টাইপ 5 হচ্ছে ইলেকট্রন বিন্যাস, সেটা ইলেকট্রনটা কিভাবে থাকে এটা অবশ্যই জানা লাগবে ভাইয়া। তারপর 6 যৌগগুলো, একদম জনপ্রিয় একটা রসায়নের জনপ্রিয় ভাইয়া, জনপ্রিয় একটা জিনিস। তারপর অ্যাসিড, এটা হচ্ছে ফেমাস ভাইয়া, এটা না হলে কিন্তু তুমি রসায়ন পারবা না ভাইয়া, ঠিক আছে। তো এই 60টি জিনিস খুব ভালোভাবে জানা লাগবে এবং সেরকমভাবে তোমাকে পড়া লাগবে এবং মনে রাখা লাগবে। তুমি যে কোনো রসায়নে যেটা অধ্যয়ন করতে হবে এগুলো কিন্তু তোমার পিছনে ছাড়বে না ভাইয়া। তোমাকে অবশ্যই অন্তরে থাকা লাগবে, তোমার মনে থাকলে কিন্তু হবে না, তোমার অন্তরে থাকা লাগবে। যে কোনো সময় তুমি যেন বের করে দিতে পারো ভাইয়া, ঠিক আছে। মানে টাইপ 1 আছে কি ভাইয়া, মৌল। তো ভাইয়া মৌলটা কি? যে পদার্থকে ভাঙলে সে পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ ভাইয়া, বুঝছো? যে পদার্থকে ভাঙলে সে পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। আর মৌলিক পদার্থ যা দ্বারা তৈরি সেটা হচ্ছে মৌল ভাইয়া। এই যে এখানে দেখো, এখানে এই যে দেখো, যেমন অক্সিজেন ধরো যে এখানে 10 ভাইয়া, এটা দ্বারা কি বোঝায়? এখানে 10টা অক্সিজেন রয়েছে ভাইয়া, ঠিক আছে। কয়টা অক্সিজেন রয়েছে? 10টা। তো ভাইয়া এটা কি তাহলে? অবশ্যই অনেকগুলো গুচ্ছ একটা। তো এটাকে যদি ভাঙতে থাকি ভাইয়া, দেখো এটাকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে আমরা কি পাবো? অবশ্যই 10টা অক্সিজেন পাবো। এখানে কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন বা ক্যালসিয়াম কি পাবো? পাবো না। অক্সিজেন 10টা আছে, যদি ভাঙতে থাকি তাহলে এক একটি করে অক্সিজেন পাবো ভাইয়া, ঠিক আছে। তো কি বললাম? যে পদার্থকে ভাঙলে সে পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তো এই পদার্থটা তাহলে কি? অবশ্যই মৌলিক, কারণ এই পদার্থকে যদি ভাঙতে থাকি আমরা তাহলে সে পদার্থ ছাড়া অন্য পদার্থ কি পাবো? আমরা ক্যালসিয়াম পাবো? পাবো না, তাহলে সেটা মৌলিক পদার্থ। আর এই মৌলিক পদার্থ যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে তোমার মৌল ভাইয়া, ঠিক আছে। তারপর ভাইয়া মৌল সংখ্যা, বিশ্বে মোট মৌল সংখ্যা হচ্ছে 118টি। এই 118টি মৌল দ্বারাই এই সারা বিশ্ব সৃষ্টি ভাইয়া। কিন্তু তুমি ভয় পাও না যে 118টা মৌল আমাদের মুখস্থ করা রাখবে না, কয়েকটি যেগুলো প্রায় প্রয়োজন পড়ে সেগুলো মুখস্থ করলে চলবে। ধরো যে 1 থেকে 30 পর্যন্ত যদি করো তাহলে তোমার কারণে এনাফ ভাইয়া, অর্থাৎ তোমার এসএসসি পর্যন্ত। তারপর রয়েছে ভাইয়া পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর ভাইয়া। পারমাণবিক সংখ্যাটা কি আর পারমাণবিক ভরটা কি ভাইয়া? হয়তোবা আমি আগে ক্লাস দিয়েছিলাম পদার্থের গঠন সম্পর্কে, ওখানে বলছি, কিন্তু আমি এখনো আবার বলতেছি পারমাণবিক সংখ্যাটা কি ভাইয়া। কোনো মৌলের পরমাণুতে থাকা মোট প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা ভাইয়া, ঠিক আছে, ক্লিয়ার। আবারও বলতেছি, কোনো মৌলের পরমাণুতে থাকা মোট প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা ভাইয়া। আমরা যদি একটা পরমাণুকে দেখি, তার গঠনটা যদি দেখি, কি দেখবো? আগের ক্লাসে কি দেখছিলাম? এখানে নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন একসাথে অবস্থান করবে, আর বাইরের কক্ষপথগুলোতে কি? বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে ভাইয়া, ঠিক আছে। তো এখানে এই যে প্রোটন কোথায় থাকবে? অবশ্যই নিউক্লিয়াসে, অর্থাৎ এটা একটা কি? এটা একটা মৌলের পরমাণু। তো এখানে যে প্রোটন সংখ্যাটা রয়েছে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা ভাইয়া, ঠিক আছে। তারপর পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর কি? একটু সহজ থেকে ভাইয়া, এই যে দেখো তো, এই যে নিউক্লিয়াসটাতে কি রয়েছে ভাইয়া? নিউক্লিয়াসটাতে কি রয়েছে? প্রোটন অ্যান্ড দেন নিউট্রন। তাহলে পারমাণবিক ভরটা এখানে অবস্থিত। তাহলে এটা থেকে কি বুঝতে পারতেছো ভাইয়া? নিশ্চয়ই বুঝতে পারতেছো কোন মৌলের
পরমাণুতে থাকা প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা ভাইয়া। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো তো? আমি আবারও বলতেছি, কোনো মৌলের পরমাণুতে থাকা মোট প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফলকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। কারণ এই যে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে বলে একে নিউক্লিয়ন সংখ্যা বলা হয় ভাইয়া। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে টাইপ 3 কি রয়েছে ভাইয়া? টাইপ 3 রয়েছে হচ্ছে যোজনী। যোজনী অ্যান্ড দেন ধাতু অধাতু ভাইয়া। তো যোজনী হয়তো বা মুখস্থ করতে হবে, কিন্তু তুমি যদি একটু ট্রিক খাটাও তাহলে কিন্তু তুমি বলতে পারবা। অর্থাৎ তুমি যদি মুখস্থ করো তাহলে কিন্তু ডাইরেক্টলি বলতে পারবা না। তুমি যদি একটা ট্রিক খাটাও ভাইয়া, তাহলে তুমি কিন্তু 1 থেকে 30 পর্যন্ত মৌলের কোনটা কার যোজনী তুমি বলতে পারবা। তো ট্রিকটা ভাইয়া এরকম দেখো, তো হাইড্রোজেন আর হিলিয়াম বাদ, না শুধু হাইড্রোজেন বাদে। হাইড্রোজেন ভাইয়া একটা কথা মনে রাখবা, হাইড্রোজেন প্রতি ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা, ভর, যোজনী, ইলেকট্রন সবকিছু 1 ভাইয়া। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে সে 1। আর তাহলে হিলিয়াম থেকে শুরু ভাইয়া, আমরা হিলিয়ামের যোজনী কত ধরবো? হিলিয়ামের যোজনী আমরা 10 ধরবো ভাইয়া। ঠিক আছে, হিলিয়াম 0। তারপর কি রয়েছে ভাইয়া? লিথিয়ামের আমরা 1 ধরবো। লিথিয়ামের পরে কি রয়েছে ভাইয়া বলো? বেরিলিয়াম, না বেরিলিয়াম আমরা 2 ধরবো। বেরিলিয়ামের পরে কি আছে ভাইয়া? বোরন আছে আমাদের। 5 নম্বরটা কি? 5 নম্বর বোরন, না বোরনটা আমরা 3 ধরবো, অর্থাৎ এটা প্রযোজ্য। তারপর বোরনের পরে কি রয়েছে ভাইয়া? কার্বনে আমরা 4 ধরবো ভাইয়া। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? 0 1 2 3 4 ভাইয়া। তুমি তো এই যে এই রাস্তা দিয়ে তুমি এক জায়গায় গেলা না, এই যে এটা তোমার বাড়ি, তুমি এই রাস্তা দিয়ে গেলে, আবার বাড়ি তুমি কোন দিক দিয়ে আসবা? ধরো তো আর রাস্তা নাই, তোমাকে অবশ্যই এদিক দিয়ে ফিরে আসা লাগবে না? তাহলে তারপরে তুমি যখন ফিরে আসবা তখন এদিক দিয়ে গড়া লাগবে ভাইয়া। ঠিক আছে, তারপরে কার্বনের পরে কি ভাইয়া? কার্বনের পরে হচ্ছে নাইট্রোজেন ভাইয়া। ঠিক আছে, নাইট্রোজেনের যোজনী তাহলে কত হবে? এই যে ফিরবো ফেরত আসবো, তাহলে এখানে কত আছে? 3, তাহলে 3। তারপর কি রয়েছে ভাইয়া? অক্সিজেনের কত হবে? তাহলে 2, আমরা ফেরত আসবো, অক্সিজেনের 2। তারপর কি রয়েছে ভাইয়া? নিয়ন, না নিয়ন, না সরি ফ্লোরিন ভাইয়া, ফ্লোরিন। তাহলে কত হবে? অবশ্যই ফ্লোরিনের 1 হবে। তারপরে কি রয়েছে ভাইয়া? 10 নম্বরটা নিয়ন ভাইয়া। নিয়নটা কত হবে ভাইয়া? অবশ্যই তাহলে 0। তারপর আবার এদিক দিয়ে শুরু হবে, তাহলে নাইট্রোজেন। তারপর 11 নম্বরটা কি? নাইট্রোজেন Na, তাহলে এটা হবে 1। এভাবেও কিন্তু 1 থেকে 20 পর্যন্ত মৌলের যে যোজনীগুলো রয়েছে তুমি কিন্তু সেটা অ্যাপ্লাই করে বলতে পারবা কোনটা কার যোজনী ভাইয়া। ঠিক আছে, তারপর ধাতু অধাতু ভাইয়া। ধাতু কোনটা, অধাতু কোনটা? 1 থেকে 30 পর্যন্ত মৌলের ধাতু অধাতু মনে রাখার অনেক ট্রিক রয়েছে। তুমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করতে পারো, বা যোজনীর মাধ্যমে করতে পারো, বা ম্যাজিক অ্যাপ্লাই করতে পারো। তা আমি 3টাই বলে দেবো ভাইয়া। ঠিক আছে, সমস্যা নাই। তুমি কিভাবে ডাইরেক্টলি বলতে পারবা সেটা ধাতু না অধাতু ভাইয়া? কোনো মৌলের শেষে, কোনো মৌলের নামের শেষে যদি আম থাকে, আবার খাওয়ার আম না ভাইয়া, 29 আকার আম, তাহলে সেটা অবশ্যই হবে প্লাস, অর্থাৎ ধাতু ভাইয়া। ক্লিয়ার? আর যদি দন্তান্ন থাকে ভাইয়া, এটা কিন্তু সূত্র না, আমার তৈরি কর ম্যাজিক, তাহলে কি হবে? তাহলে এটা মাইনাস হবে ভাইয়া। ঠিক আছে, তারপর ব্যতিক্রম রয়েছে, যেমন সালফারটা হচ্ছে আমাদের মাইনাস। কি ভাইয়া? সালফারটা মাইনাস, কিন্তু এখানে তো শেষে দন্তান্ন নাই, তাহলে সেটা কি হবে? সেটা মাইনাসও হচ্ছে না, আবার মও নাই, আবার দন্তান্ন, তাহলে কি হবে ভাইয়া? সালফারটা হবে তোমার অধাতু, মাইনাস ভাইয়া। ঠিক আছে, আরেকটা ব্যতিক্রম রয়েছে, যেটা হচ্ছে তোমার সিলিকন ভাইয়া। সিলিকন 14 নম্বর মৌল, সেটা হচ্ছে সিলিকন ভাইয়া। এই যে সিলিকন, দেন লাস্টে কি আছে ভাইয়া? দন্তান্ন আসে, তাহলে এটা কি হওয়ার কথা ভাইয়া? অধাতু না? আমার ম্যাজিক অনুযায়ী অধাতু ভাইয়া, কিন্তু এই দুইটা হচ্ছে ব্যতিক্রম, এটা হবে তোমার প্লাস ভাইয়া, ধাতু। ঠিক আছে, আর যদি যোজনী 4 হয় ভাইয়া, যদি যোজনী 4 হয় তাহলে সেটা হবে উপধাতু। সে মাঝে মধ্যে কার নাই? ধাতুর নাই, আবার মাঝে মধ্যে তোমার কার নাই? অধাতুর ন্যায় আচরণ করবে ভাইয়া। ঠিক আছে, তো এবার আমরা অক্ষর দেখি, লাস্টে যে অক্ষরগুলো রয়েছে সেটার মাধ্যমে করলাম। এবার যোজনীর মাধ্যমে ভাইয়া, যোজনী যদি তোমার 1 2 3 বা 4 হয়, ভাইয়া, বুঝছো? বা যদি 0 হয়, তাহলে ওই মৌলের সেটা হবে কি হবে ভাইয়া? সেটা হবে ধাতু ভাইয়া। যদি
1 2 3 সরি শূন্য হবে না, 1 2 3 4 এগুলো যদি তোমার যোজনী হয় তাহলে সেটা হবে অবশ্যই ধাতু ভাইয়া, ঠিক আছে। আর যদি তোমার কি হবে, ধরো যে লাস্টে তোমার 5টা যোজন হচ্ছে 5 বা 6 বা 7 বা 8 বা সেটা কিন্তু হবে তোমার অধাতু ভাইয়া, ঠিক আছে, সেটা হবে অধাতু। তাহলে ইলেকট্রন যোজনের মাধ্যমে আমাদের শেষ ভাইয়া, ঠিক আছে। আর কিসের মাধ্যমে থাকলো, আরেকটা হলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ভাইয়া। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি তার 4টার বেশি ইলেকট্রন লাগে, অর্থাৎ শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন পাবে সেখানে যদি পূর্ণ করতে আরো 4টার বেশি ইলেকট্রন প্রয়োজন হয় ভাইয়া, তখন সেটা হবে অধাতু ভাইয়া, কারণ তাকে 4টার বেশি তাকে ধাপ দিবে না, ঠিক আছে। তখন তাকে কি করা লাগবে, তখন তাকে ত্যাগ করা লাগবে। অর্থাৎ 1 2 3টি যদি ইলেকট্রন থাকে তাহলে তাকে অবশ্যই ত্যাগ করা লাগবে, ঠিক আছে। আর যদি তোমার শেষ কক্ষপথে কি করা থাকে, 5টি ইলেকট্রন আছে বা 6টি আছে বা 7টি আছে, মোট ইলেকট্রন কতগুলো লাগবে ভাইয়া, শেষে লাগবে 8টা। তাহলে ধরো যে যদি 5টা থাকে তাহলে 3টা অনায়াসে ধার করতে পারবে, যদি 6টা থাকে 2টা ধার করতে পারবে, যদি ধার করে তাহলে তো সে ঋণাত্মক অর্থাৎ অধাতু ভাইয়া, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে রয়েছে ভাইয়া আয়ন। ভাইয়া আয়নটা কি, কোনো মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে যে চার্জে পরিণত হয় তখন তাকে আয়ন বলে ভাইয়া। আয়ন কত প্রকার, আয়ন 2 প্রকার, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ভাইয়া ক্যাটায়ন কোনটা আর অ্যানায়ন কোনটা, যদি সে ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে ক্যাটায়ন, আর যদি ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়ন। ক্যাটায়নটা হচ্ছে ধাতু, সে ধাতু হবে অর্থাৎ প্লাস হবে, আর অ্যানায়নটা হচ্ছে সে কি করবে, গ্রহণ করবে, তাহলে ঋণাত্মক অবশ্যই মাইনাস অর্থাৎ অধাতু ভাইয়া, ঠিক আছে। টাইপ 4 গেল আমাদের। তারপর ভাইয়া ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস মাস্ট বি, এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেটা কিন্তু আমাদের দেখা লাগবে ভাইয়া, ঠিক আছে। এটা একটু বোঝা লাগবে, একটু মনোযোগ দিবা, ইলেকট্রন বিন্যাস কিভাবে করা লাগবে একটু দেখবা, মনোযোগ দিবা ভাইয়া, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবা ব্যাপারটা। খুব সহজ একটা ভাইয়া, কঠিনের কিছু নাই, খুব সহজ। তো ভাইয়া দেখো, ইলেকট্রন বিন্যাস কিন্তু 2 ভাবে করা যায়, যেটা একটা আমি আগের পদার্থের গঠন যে অধ্যায়টি রয়েছে সেটা করার সময় করছি, এটা নিয়ে আলোচনা করব না, এটা আলোচনা করলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তখন বিরক্ত লাগবে ভাইয়া, ঠিক আছে। তো আমাদের আরেকটি নিয়ম হচ্ছে, সূত্র আছে 1s 2s 1s 2s 2p, তারপরে 3s 3p 3d, তারপরে রয়েছে 4s 4p 4d। ভাইয়া এটুকু আমাদের করলে প্রয়োজন, আর দরকার হবে না ভাইয়া, ঠিক আছে, এটুকু বললেই প্রয়োজন, কারণ আমরা 30টা নিয়ে আলোচনা করবো, এখান থেকে করলেই হবে ভাইয়া, ঠিক আছে। তো আমাদের ইলেকট্রন বিন্যাস থাকে কীভাবে ভাইয়া, এই যে 1 2, এই যে 2, এগুলো 3, এই যেগুলো সংখ্যা এগুলো কি ভাইয়া, সেগুলো হচ্ছে আমাদের সেটা কি কক্ষপথের মান, সেটা কক্ষপথের মান। আর এস মানে হচ্ছে স্পিন, এস থেকে স্পিন ভাইয়া, ঠিক আছে, স্পিন 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 সর্বোচ্চ 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আর পি থেকে হচ্ছে প্রিন্সিপাল, পি থেকে কি প্রিন্সিপাল, ঠিক আছে ভাইয়া। প্রিন্সিপাল কয়টা, 6টা, 6টার বেশি সে কিন্তু নিতে পারবে না ভাইয়া, ঠিক আছে। 6টা যদি ইলেকট্রন যদি না থাকে তাহলে তো 6টা তোমাকে কম দেওয়া লাগবে, কিন্তু সে 6টার বেশি নিতে পারবে না ভাইয়া। তারপর রয়েছে কি, তারপর রয়েছে ভাইয়া ডি ভাইয়া, ঠিক আছে, ডি হচ্ছে ডি ফার্স্ট, সে সর্বোচ্চ গ্রহণ করতে পারবে ভাইয়া 10টা কম গ্রহণ করতে পারবে, কিন্তু 10টা কখনো বেশি গ্রহণ করতে পারবে না। তারপর আরেকটা রয়েছে ভাইয়া এফ হচ্ছে ফান্ডামেন্টাল, ঠিক আছে, ফান্ডামেন্টাল সর্বোচ্চ ইলেকট্রন গ্রহণ করতে পারবে 10টি ভাইয়া, সরি 14টি বেশি কিন্তু করতে পারবে না, কম পারবে, ঠিক আছে। তো আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস থাকে এটুকু মনে রাখবে, এস সর্বোচ্চ 2টা, পি সর্বোচ্চ 6টা, ডি সর্বোচ্চ 10টা, আর তোমার এফ সমান 14টা ভাইয়া, ঠিক আছে। তো ধরো যে আমরা যে কোনো 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করব, তো ধরো যে সোডিয়ামটাই করি ভাইয়া, একটা দেখাই, তোমরা কিন্তু বাকিগুলো পারবা। সোডিয়াম 11 না, 11 ভাইয়া, ঠিক আছে। তো সর্বপ্রথম সূত্র কি দিলাম, 1s 2s ভাইয়া, সম্পূর্ণ যদি দিয়ে দাও তাহলে কিন্তু হবে না, সম্পূর্ণ খাটবে না ভাইয়া, ঠিক আছে। মোট ইলেকট্রন কত, এখানে ইলেকট্রন 11টা, কেন, তার পারমাণবিক সংখ্যা 11 বলে, অর্থাৎ প্রোটন আর ইলেকট্রন সংখ্যা তো সমান থাকে, তাহলে আমরা এস কে 2টা দিলাম, আবার 2s কে 2টা দিলাম, 2p কে 2টা দিলাম, 6টা দিলাম ভাইয়া। পি কি 6টা বেশি নিতে পারবে না ভাইয়া, দেখো এখানে 1 2 2 4 আর 6 10, তাহলে আরো একটা ভাইয়া বাকি রয়েছে। তারপর 2p এর পর কি রয়েছে ভাইয়া, 3s না, 3s কে তাহলে আমরা
দিয়ে দিলাম, ঠিক আছে বুঝছো। আরেকটা দেখি, আরেকটা কি করবো, আরেকটা কি করবো বলো বলো বলো। ক্লোরিন, ক্লোরিন করি, ক্লোরিন 17, তাহলে 1s2 2s2 2p6 3s2 কয়টা হইলো 2 2 4 6 10 10 আর 2 12 ভাইয়া। আরো কতগুলো লাগবে, আরো 5টা লাগবে ভাইয়া, ঠিক আছে। 3s এর পরে কি 3p, 3p কতগুলো পাবে ভাইয়া 6টা, তাহলে 6টা হইলে কত হয় দেখো 2 2 4 6 10 10 আর 6 2 হচ্ছে তোমার আর 12 12 আর 6 18, 18টা হয়ে যাচ্ছে ভাইয়া, কিন্তু ইলেকট্রন পাবে কত 17টা, তাহলে এখানে 5টা দেওয়া লাগবে ভাইয়া, ঠিক আছে। এবার কিন্তু হবে, তার মধ্যে শুধু 2টা ব্যতিক্রম রয়েছে, যেটা হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম 24 আর একটা হচ্ছে কপার 29 ভাই। এই দুইটা কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে, একটু ঝামেলা ভাইয়া, ঠিক আছে। তো এই দুটো দেখে নাও, এটা একটু মাথায় রাখবা। এটার ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি রয়েছে 3d, তারপরে এই যে এই জায়গায় 3d কে আমরা আগে দিব না, 4s কে দেবো ভাইয়া, ঠিক আছে। 4s কে কয়টা দিলাম 2টা, তাহলে কয়টা হলো দেখি 2 2 4 6 10 10 আর 2 12 আর 6 18 18 আর 2 18 আর 2 কত 20, তাহলে আরো কয়টা ইলেকট্রন বাকি রয়েছে 4টা ভাইয়া। তাহলে আমরা কি করব ডি কে 4টা দেবো ভাইয়া। এই যে ডি কিন্তু একটু কি রেফাজ মানে টেপা, ও টেপার তো টেপাই থাকবে ভাইয়া। ও এখন ফের মাথা কামায়, আমি 4টা নিব না, হয় আমাকে 10টা দেওয়া লাগবে, না হলে অর্ধেক দেওয়া লাগবে, সে কিন্তু 4টা নেবে না ভাইয়া, ঠিক আছে। তখন কি করবে এই যে পাশে যে এই যে 4s থেকে তখন একটা একে দিবে আর একটা এক গ্রহণ করে নেবে, দিয়ে 5 হয়ে যাবে। কপারটা এরকম দেখি 1s2 2s2 3p6 3s2 3p6 3d রাখে দিলাম 4s2 ভাইয়া। কতগুলো হইলো 2 2 4 6 10 10 আর 2 12 আর 6 18 আর 2 কত ভাইয়া 20টা, তাহলে আরো 9টা বাকি আছে, ডি কে 9টা দিয়ে দিলাম ভাইয়া। সে হয় অর্ধপূর্ণ নেবে অর্থাৎ 10টা নেবে, নাহলে 5টা নেবে, কিন্তু 2টা 4টা বা 9টা কিন্তু নেবে না। তাহলে তার পাওয়ারেরটা যে রয়েছে পরেরটা সেখান থেকে 1 কমাই দেবো, দিয়ে 10টা দিয়ে দেবো ভাইয়া, ঠিক আছে। এই দুইটা হচ্ছে ব্যতিক্রম 1 থেকে 30 পর্যন্ত মৌলের, আর বাকি কিগুলো সহজ চেষ্টা করবো ভাইয়া, ঠিক আছে। এভাবে হবে। তারপরে রয়েছে যৌগমূলক ভাইয়া। যৌগমূলকটা কি, যৌগমূলকটা আমাদের সব ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটি গুরুত্বপূর্ণ জিনিস। যৌগমূলক কাকে বলে দেখো, 2 বা ততোধিক রাসায়নিক মৌল, কি 2 বা ততোধিক অর্থাৎ 2টা বা 2টার বেশি রাসায়নিক মৌল একে অপরের সাথে যুক্ত হয়ে একটি মৌলের ন্যায় অর্থাৎ কি ধনাত্মক বা ঋণাত্মক আধান সৃষ্টি করে, তখন তাকে যৌগমূলক বলে। যৌগমূলক কাকে বলে আবারও বলতেছি, 2 বা ততোধিক রাসায়নিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মৌলের ন্যায় অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক আধান সৃষ্টি করে, তখন তাকে যৌগমূলক বলে ভাইয়া, ঠিক আছে। এই সংজ্ঞাটা নোট করে নাও, পরীক্ষায় আসতে পারে ভাইয়া। তো দেখি প্রমাণ করে দেখি, যেমন এখানে দেখো যে SO4 -2, দেখো এই যে সালফার আর অক্সিজেন 2টা রাসায়নিক মৌল, তাহলে একটা বেশি কি 2 বা ততোধিক, তাহলে 2টা নিলাম, একে অপরের সাথে যুক্ত হইলো না, যুক্ত হওয়ার পরে কি করলো একটি আধান সৃষ্টি করলো, অর্থাৎ এখন কি এটাকে মনে হচ্ছে যে কোনো একটা মৌল মনে হচ্ছে, তাই না ভাইয়া, একটা মৌল ন্যায় আচরণ করতেছে না, তাহলে এটা যৌগমূলক। তো ভাইয়া তোমরা যেহেতু 8 বা 9 বা 10 পড়তেছো ভাইয়া, সমস্যা নয়, তোমাদের মাত্র কিছু ধরো যে 10টার মতো যৌগমূলক লাগবে, সেটা আমি পরে লিখে দিচ্ছি ভাইয়া, ঠিক আছে। তারপরে রয়েছে ভাইয়া অ্যাসিড। অ্যাসিডটাও কিন্তু তোমার খুব জরুরি ভাইয়া, ঠিক আছে। অ্যাসিডটা তোমাকে জানা লাগবে। অ্যাসিডটা কি, অ্যাসিড মানে কি, অ্যাসিড জানো না রে তুমি? অ্যাসিডে যদি আঙুলটা দাও বা কোনো জিনিস যদি দাও তাহলে পুড়ে যাবে ভাইয়া, ঠিক আছে না। তো অ্যাসিডটা ভাইয়া এই যে তুমি যদি যৌগমূলকগুলো পারো তাহলে কিন্তু অ্যাসিডের নামগুলো তুমি পারবা, কারণ সে যৌগমূলকের আগে আগে শুধু হাইড্রোজেন বসবে, এই যে এই যে সালফেটটা, এই যে এটার নাম কি, এটার নাম হচ্ছে সালফেট ভাইয়া, ঠিক আছে। যদি তার আগে আমরা হাইড্রোজেনটা বসাই দিই তাহলে কি করবে, এই 2টা এখানে চলে আসবে, এটা তখন কি হয়ে যাবে ভাইয়া, এটা সালফিউরিক অ্যাসিড। কি সালফিউরিক অ্যাসিড ভাইয়া, ফিউরিক অ্যাসিড ভাইয়া। তাহলে হাইড্রোজেন বসলে কি হবে, অ্যাসিড হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে। তো আমি এই যে 1 থেকে 30 পর্যন্ত মৌল, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, তাছাড়া কিছু অ্যাসিডের নাম, কিছু যৌগমূলকের নাম হয়তো তোমাদের আমি ক্লাসে বলে দেবো, বা না হলে PDF ফাইল দেবো, বা আমার যে সিটগুলো রয়েছে সিট থেকে তোমাদের পিক তুলে দিয়ে দেবো ভাইয়া, ঠিক আছে। তো ধন্যবাদ।